নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমাদের আজকের অঙ্গনা রঙ্গনের পর্বটি। বন্ধুরা, মানসিক স্বাস্থ্য শুধুমাত্র কিন্তু ব্যক্তিগত বিষয় নয়, তার প্রভাব পড়ে গোটা পরিবারের উপর, তার প্রভাব পড়ে গোটা সমাজের উপরও। সেই জন্য মানসিক স্বাস্থ্যের বিষয়ে যত্নবান হওয়া আমাদের প্রত্যেকেরই ভীষণভাবে প্রয়োজন। এই মুহূর্তে আমরা যদি নারীদের কথা বলি, আমরা দেখে থাকি যে আমাদের যারা গৃহিণীরা রয়েছেন তারা অনেক সময় পরিবার সামলাতে সামলাতে হয়তো কোথাও সেই পরিবারের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলেন। আবার যারা কর্মজীবী মহিলারা রয়েছেন তারা তাদের কর্মস্থল এবং পরিবার এই দুদিকে একটা ব্যালেন্স করতে গিয়ে হয়তো কোথাও নিজেকে খুঁজে পান না। এক কথায় তার ভেতর কখনো কখনো হয়তো কারো কারো মধ্যে আমরা একটা নৈরাশ্য কাজ করতে দেখি। কিভাবে আমরা কাটিয়ে উঠতে পারবো সেই বিষয়গুলো থেকে, এবং সেই বিষয়গুলো থেকে আমরা বেরিয়ে এসে সুস্থ সুন্দর একটা জীবন কাটাতে পারবো, সেই বিষয় সম্পর্কে যিনি আমাদের আজকে জানাবেন, যার কাছ থেকে আমরা এই প্রশ্নগুলোর সমাধান খুঁজে পাব, তিনি আমাদের রাজ্যের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডক্টর নবনীতা বণিক। দিদি, স্বাগত তোমাকে। এই জায়গাটা তোমার একদম নিজের মানে চির পরিচিত জায়গা, নিজের জায়গা, কিন্তু আজকে তোমাকে একটা অন্য বিষয় নিয়ে আমরা আলোচনা করবার জন্য এখানে তোমাকে পেয়েছি। অবশ্যই সেই বিষয়টি বলেছি যে তুমি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। যে বিষয়টি নিয়ে শুরুতেই বলছিলাম যে এই যে মানসিক স্বাস্থ্য নারীদের ক্ষেত্রে, আমরা যদি প্রথমেই গৃহিণীদের কথায় যাই, গৃহিণীরা দেখা যাচ্ছে ঘরে থাকছে, নানা রকম কাজ করছে, সারা দিন ব্যাপী কোনো না কোনো কাজে ইনভলভ থাকছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা বলি যে যখন জিজ্ঞেস করি তুমি কি করো, উত্তরটা আসে আমি কিছু করি না। এটা কিন্তু একটা মানে এই যে সারাটা দিন সে ঘরে কাজ করে যাচ্ছে, যে কাজের মানে বিনে পয়সার কাজ আমরা বলবো, এগুলোর হয়তো শেষ দিনে গিয়ে কোনো মানে ভ্যালু ঠিক সেভাবে থাকে না। সে তার অন্তরেই হয়তো বুঝতে পারে না কোথায় সে হারিয়ে যাচ্ছে। তো তাদের ক্ষেত্রে তুমি কি বলবে? তারা মানে কেন এই ধরনের মানসিকতা তাদের মধ্যে জাগ্রত হয়? কেন জাগ্রত হয় সেটা তো অনেক পেছন দিকে তাকাতে হবে, আমরা কিভাবে বড় হচ্ছি সেটার দিকে তাকাতে হবে। কিন্তু আমি একটা জিনিস বলবো শাওলি, এরা যেন নিজেকে চেনে না। খালি আমি কিন্তু গৃহিণীদের কথা বলবো না, আমি কিন্তু যারা কর্মজীবী মানে মহিলাদের সবাইকে, আমি ওভারঅল সবাইকে বলবো। আমি যখন জিজ্ঞাসা করি কি ভালো লাগে, কি করলে মনটা একদম মানে দুম করে ভালো হয়ে যায়, চট করে ভালো হয়ে যায়, এমন একটা ইনসিডেন্ট, একটা জিনিস যেটা দেখলে, একটা ফুল, একটা রান্না, একটা ছবি, কিছু তো হবে, মানে কেউ এই উত্তরটাই ওদের কাছে থাকে না যে ওদের মন কি করে ভালো থাকে। এবার কথা হচ্ছে কি, আমি যদি নিজেই না জানি আমি কি করে ভালো থাকি, তাহলে আমি নিজেকে ভালো রাখবো কি করে? একদম। তার মানে ঘুরিয়ে বলতে হচ্ছে আমি তাহলে নিজেকে চিনি না, নিজেকে জানি না। আমি তোমাকে ছোট্ট একটা উদাহরণ দিই। সবার জন্মদিনের জন্য রান্না করছে, নিজের জন্য কি করলি? আমার আবার জন্মদিন, এখন আবার কি বয়স? কথা হচ্ছে কি যে এই যে সেলিব্রেশনটা, এই সেলিব্রেশনের জন্য যে আমাকে কেক পুডিং বানাতে হবে, আমাকে পায়েস করতে হবে, আমি নিজের সাথে নিজের মতো করে সময়টা কাটাতে পারি। আমি যাদের ভালোবাসি তাদের সাথে সময় কাটাতে পারি। আমি যে কাজটা করলে আমার ভালো লাগে, ওই যে আমি কি করলে ভালো লাগে সেই জিনিসটা তো আমি জানিই না। সুতরাং আমার বিশেষ দিনটাকে আমি উদযাপন করব কি করে? সেটাকে তো আমার বিশেষ বলেই মনে হচ্ছে না। আমি তো নিজেকেই, আমি তো সবাইকে একটা জিনিস বলি, এসে একটাই কথা বলে ক্লিনিকে যে আমাকে কেউ মূল্য দেয় না, আমি কারোর কাছে দাম পাই না। তো আমি যখন প্রশ্ন করি যে আপনি নিজেকে কতটা দামি বলে মনে করেন, তখন বলে আমি তো কিছু না,
আমি তো পড়াশোনা করলাম ঠিক আছে, কিন্তু তারপরে তো কিছুই করে উঠতে পারলাম না, তাহলে বাচ্চাদের কে মানুষ করলো? না না, সেটা তো আমিই করেছি। ঘর সংসার কে সামলালো? সেটা তো আমিই করেছি। এই যে গুছিয়ে আপনাদের ছেলেমেয়েরা এখন দাঁড়িয়ে গেছে, ওদের যে কেরিয়ার তৈরি করার জন্য সেটা কি করলো? সেটাও তো আমি করেছি। তাহলে এগুলি কি কাজ নয়? না না, এটা তো আর কোনো কাজ নয়, এটা তো আর কোনো কাজ নয়। মানে নিজের কাছেই নিজের গ্রহণযোগ্যতাটা গড়ে ওঠে। এবার কথা হচ্ছে শাওলি, আমি যদি নিজেকে মূল্যবান মনে না করি, তাহলে তুমি তো আমাকে মূল্যহীন ভাববেই। অবশ্যই। এবার দেখো, যে মেয়েটি তার মাকে দেখছে যে মা ঘরের সব কাজ করে, কিন্তু মা নিজেই বলছে যে এই কাজের কোনো ভ্যালু নেই, সে তো শিখেই বড় হচ্ছে না, যে কন্ডিশনড হয়ে যাচ্ছে যে এই কাজগুলি তো দামি কাজ নয়, মূল্যহীন কাজ। তো এইভাবেই মানে পরম্পরা অনুযায়ী এক মা থেকে মেয়ে থেকে জেনারেশন ওয়াইজ ওদের মাথার মধ্যে ঢুকে যাচ্ছে যে ঘরের কাজগুলি কোনো কাজই নয়। মানে আবার আরেক ধরনের মেয়েরা আছে যারা বাইরে কাজ করে, এবার ওরা হীনমন্যতায় ভোগে যে আমি তো ঘরের জন্য কিছু করি না, আমি তো ওদের সময় দিতে পারি না, আমি তো মেয়ের যখন জ্বর হয় তখন হয়তো সব অন্য মারা যেভাবে থাকে আমি সেভাবে থাকতে পারি না। সেই যে ঘুরিয়ে সেই কাজটা তো বাবাও অনেক সময় করতে পারেন না, কিন্তু বাবাকে কেউ আঙুল তোলে না, মা তো নিজের দিকে আঙুল তুলছে যে মেয়ে যখন পরীক্ষা হয় তখন আমি ছুটি নিতে পারি না, আমি ছুটি পাই না। আমি যেটা কিছুক্ষণ আগে আমি হাসাহাসি করছিলাম যে ছুটি পাচ্ছি না, এই গিল্ট ফিলিং এ তো বাবাকে ভুগতে দেখি না। বাবা জানেন ওই কাজটাও জরুরি, এই কাজটাও জরুরি, ব্যালেন্স করতে হয়। এবার আমরা মেয়েরা কি করি জানো তো, মুখে বলি, ফেসবুকে বলি যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, কিন্তু যেটা করি না সেটা সবচেয়ে আগে সেটা হচ্ছে এই ব্যালেন্সটা নিজেরাই মাথার মধ্যেই ঢোকাই না, ব্যালেন্স করতে হবে সেটাই ভাবি না। আগে তো মাথার মধ্যে ঢুকাবো যে আমাকে ব্যালেন্স করে চলতে হবে। এইবার ধরো আমাকে কেউ সামনে থেকে কিছু একটা বাজে কথা বললো, মানে আমার মন খারাপ, বাজে কথা মানে এই নয় যে অপমান করলো বা কিছু হলো, ওর ফিলিংসটা আমাকে হার্ট করলো। এবার এতে আমি দুঃখ পেলাম, সে আমি সবাইকে বলি যে আমি যে দুঃখটা পেয়েছি সেটা আরেকজনকে জানানো উচিত যে তোমার এই কথায় আমি দুঃখ পেয়েছি। তাহলে কি হবে, পরবর্তীতে সামনে থেকে যিনি আসছেন উনি সতর্ক থাকবেন যে আমি এই কথাটা বললে ও দুঃখ পায়। এবারে আমি কি করলাম, আমি তোমাকে বললাম না যে শাওলি তোমার এই কথায় আমার দুঃখ হয়েছে, তুমি তো আরেকদিনও করলে, তুমি কিন্তু ইন্টেনশনালি করছো না, এটা হয়তো তোমার স্বভাব, তুমি এইভাবেই কথা বলো। হ্যাঁ, এবার তোমার কথাতে আমি দুঃখ পাচ্ছি, সেটা প্রতিনিয়ত হচ্ছে এবং তোমার সাথে আমার মানসিক দূরত্ব তৈরি হচ্ছে। এখানে যদি আমি ওকে প্রথম দিনই আমি যদি শিখিয়ে দিতে পারি একজনকে যে এখানে ভালো লাগে না, সেটা এক্সপ্রেস করে, আমাকে ঝগড়া করেই বলতে হবে তা নয়, কিন্তু বলার ধরনটাও তো অন্যরকম। যে তুমি যেভাবে কথাটা বললে, এই কথাটা আমাকে যদি এইভাবে বলতে তাহলে আমার আরেকটু ভালো লাগতো। একদম ঠিক আছে, তাহলে আমি অনেক ধরনের ঝামেলা তো এখানেই মিটমাট করে নিতে পারি। আমাকে গুছিয়ে ঝগড়া কেন করতে হবে, ঝগড়ুটে কেন আমাকে লেভেল নিতে হবে নিজের শরীরে? এই যে তুমি কথাটা বলছিলে যে আমরা যদি কর্মজীবী মহিলাদের ক্ষেত্রে দেখি, তোমার ক্ষেত্রেও বলবো আমার ক্ষেত্রেও বলবো, এই বিষয়গুলো তো এখন বেশিরভাগ মহিলারাই কোনো না কোনো কাজে নিজেকে ইনভলভ করে রাখছে। তো আমরা সেক্ষেত্রে দেখি কিন্তু তারা কাজ করছে, কিন্তু ওই যে ব্যালেন্সের কথা বলছো, সে ঘরের দিকটাও সামলাচ্ছে। মানে অনেক ক্ষেত্রে পরিবারে আমরা দেখেছি যে ঘর থেকে তাকে বেরোতে হবে কোনো নারীকে, সেই জন্য হয়তো কারো কারো ক্ষেত্রে পারিবারিক সাপোর্ট রয়েছে, কারো কারো ক্ষেত্রে হয়তো নেই। যাদের নেই তাদের ক্ষেত্রেও, কিংবা যাদের আছে তাদের ক্ষেত্রেও আমরা বলবো যে মনে হয় যে সবারটা সামলে খাওয়ারটা, ইভেন টেবিলের মধ্যে খাবারটা রেডি করে দিয়ে সমস্ত কিছু যতটা সম্ভব করে কর্মক্ষেত্রে যাচ্ছে, সেখানে গিয়েও হয়তো যে বস রয়েছে বা যারা রয়েছে সেখানকার, তাদেরকেও সেই সঠিকভাবে হয়তো সেভাবে প্লিস্ট মানে কাজের মধ্য দিয়ে প্লিস্ট করতে পারছে না। তো সেই ক্ষেত্রে একটা হীনমন্যতায় সে ভুগছে। তো সেই বিষয়টা নিয়ে কি বলবে যারা কর্মজীবী মহিলা? প্রথম থেকে যেটা করা উচিত সেটা হচ্ছে, আমার নিজে যেটা মনে হয়, এক্সপেকটেশন লেভেলটা স্বাভাবিক রাখা উচিত, অনেক উপরে নয় যে পারফেকশন হতে হবে, সব কিছুতে আমি পারফেক্ট হব, একদম সবাইকে প্লিজ করতে হবে। আমাকে বুঝতে হবে প্রায়োরিটি লিস্টে এখন কে বা কারা আছেন, কোন কাজটা, এই কাজটা আমাকে এখন করতে হবে, আমি এই কাজটা করব। আর এখন যদি শাওলি আমাকে বাড়িতে নেমন্তন্ন করে যে নবনীতাদি তুমি আমাদের বাড়িতে যাবে, এখন আমার যদি মনে হয় যে এটার থেকেও বেশি কাজ হচ্ছে যে আমার মেয়ের পরীক্ষা চলছে, তাহলে প্লিজ শাওলি কিছু মনে করো না, আমি দুদিন পরে তোমার বাড়িতে যাচ্ছি,
এইভাবেই আমি যদি কাউকে বলি যে তুমি আমাকে যে দায়িত্বটা দিচ্ছ, এখন আমার অফিসে মিটিং চলছে বা আমার অফিসে এই 15 দিন বা এই 1 মাস আমাকে এই ধরনের কাজের সাথে যুক্ত হতে হবে, তাহলে প্লিজ আমাকে যদি এই কাজটা দায়িত্বটা না দাও, আমি পরে যখন সময় পাবো করে নেব। বেশিরভাগ মেয়েরা কি করে, কর্মজীবী মেয়েরা আমি দেখেছি মুখের উপর না করতে পারে না, না বলা শিখতে হবে আমাদের। বেশিরভাগেরা না বলতে পারে না, এবার না না বলে ওরা একসেপ্ট করে। এইবার হচ্ছে কি ভেতরে ভেতরে ঘুমড়ে যায়, একসাথে সমস্ত প্রেসার পড়ে। এবার এইটা কি হয়, একদম সাথে সাথে ইন্টিমেট পার্টনার যে থাকে হাজবেন্ডের সাথে গিয়ে লাগে, হ্যাঁ তোমার বাবা এই বলেছে, তোমার মা এই বলেছে, বা অপোজিট থেকে ওইটা কথা আসে। কথাটা হচ্ছে যে কথাটা আমি শেষ করতে পারতাম, সেটা দায়িত্ব আমি কেন আমার পার্টনারের ঘাড়ে দেব? আমি পারফেক্ট কেন? আমার মেয়ে যদি টিনেজার হয়, সে ভাতটা নিয়ে খাওয়া শিখতে হবে তাকে, আমাকে কেন টেবিলে বেড়ে নিয়ে আসতে হবে? আমি তাকে তো আমি যেভাবে যেভাবে ইন্ডিপেন্ডেন্ট হয়েছি, আমি কেন তাকে ইন্ডিপেন্ডেন্ট বানাবো না? কিন্তু আমরা মনে করি যে সমস্ত দায়িত্ববোধ আমাদের। না, ব্যাপারটা হচ্ছে কি, ওই যে সবার সব ক্ষেত্রে পিকচার পারফেক্ট হওয়ার যে একটা প্রবণতা। আমি হিউম্যান বিং, মানুষ, আমি ভগবান নই, আমি মেশিনও নই। আর একটা জিনিস, আমি যখনই কাউকে বলি ডায়েটের খেয়াল রাখবেন, ওরা ভাবে কি আমি ওদের মানে ফিগারটা মেনটেন করার কথা বলছি, কিন্তু ডায়েট মানে কিন্তু খালি ফিগার মেনটেন করা নয়, নিজের মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমি কি খাচ্ছি সেটার দিকে খেয়াল রাখা উচিত। কোয়ালিটি টাইম নিজের জন্য স্পেন্ড করা উচিত। আমি জিজ্ঞাসা করি, বন্ধু বান্ধব আছে? হ্যাঁ আছে। ওদের সাথে দেখা হয়? না দেখা হয় না। যোগাযোগ আছে? হ্যাঁ আছে। ফেসবুকে যোগাযোগ আছে? আমরা ফেসবুক ছাড়া আর কোথায় যোগাযোগ আছে? হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে। কিভাবে যোগাযোগ আছে? না আমরা উইশ করি, সোশ্যাল মিডিয়াতেই সমস্ত যোগাযোগ, উইশ করে, ফোন করেন, ফোনে তো মাঝে মাঝে কথা হয়, 2 মাসে 3 মাসে কথা, দেখা সাক্ষাৎ। ওই যে কারোর বাড়িতে নেমন্তন্ন হলো, তাহলে লাইফটা কোথায় রইল? নিজের জন্য সময় বের করতে হবে। সত্যি কথা, ভালো থাকার জন্য প্রতিটা মানুষের 24 ঘন্টার মধ্যে কিছুটা সময় নিজের জন্য, তা সে ছেলে হোক, মেয়ে হোক, বুড়ো হোক, ছোট বাচ্চা হোক, নিজের জন্য নিজের সাথে সময় স্পেন্ড করতে হবে, যেটা আমরা একদম করি না। মেয়েরা তো একদমই করে না। আরেকটা বিষয় যেটা বলছিলাম, মানে আমরা মেয়েরা বেশিরভাগই চেষ্টা করি যে সবার মন যেন আমরা জয় করতে পারি। ঘরেও সবার দিকে আমরা অ্যাটেনশন দিচ্ছি ফুললি, আমাদের অফিসে গেলেও সেই বিষয়গুলো আসছে। এই সমস্ত কিছু করতে করতে, যেটা বললে তুমি খাওয়ার এক্সাম্পলটা দিচ্ছিলে, আমরা দেখেছি যে সবার মানে খাওয়ার টেবিলে বসে সবাইকে ভালো জিনিসগুলো দিতে দিতে মহিলারা সাধারণত মানে শেষ পাতে যতটুকু, মানে যেটা বাটিতে লেগে থাকে সেটা হয়ে যায়। কিন্তু দেখো, মানে এটা মানে কোনো মানে চিন্তার বাইরে জিনিসটা হয়ে যায়। তখন মনে হয় এই যে খাচ্ছি সেটার মধ্যেও কিন্তু আমার ভালোবাসাটা নেই। না, এবার অনেক দিন পর আমাকে মানে ধরো 60-65 বছরের কোনো মহিলা এসে যখন বলে যে আমার ছেলেও জিজ্ঞাসা করে না আমাকে যে মা তুমি কি খেয়েছো বা ভালো করে খেয়েছো কিনা, তো আমি তখন জিজ্ঞাসা করি, ও যখন 15 ছিল তখন জিজ্ঞাসা করতো না, করতো না। 25 যখন ছিল তখন করতো না, করতো না। তাহলে এখন কেন করবে? কারণ আপনি তো আপনিই তো শেখাননি যে মা তুমি খাও, এই কথাটা তুমি আমাকে বলবে। আমি যেমন তোমার বাবাকে বলি, আমি যেমন তুমি মানে তোমার ঠাকুমাকে বলি, তোমার দাদুকে বলি, সেটা তুমিও করবে। সে তো ছোট থেকে আপনার জন্য করেনি। এখন কি হচ্ছে, অ্যাড অন হচ্ছে বাড়িতে বউ। এখন কি হচ্ছে, সব দোষ ওই বউয়ের ঘাড়ে। মানে বউ বলে না বলে ছেলে জিজ্ঞাসা করে। ছেলে 15 তো জিজ্ঞাসা করেনি, ছেলে 25 জিজ্ঞাসা করেনি মা তুমি খেয়েছো কিনা। সেই ভ্যালুটাই তো আমরা বুঝতে দিই না। সেই ভ্যালুটা তো আমিই দিইনি ওকে, তাহলে আমি কেন এক্সপেক্ট করব যে সে আমাকে দেবে আবার আমার যখন সময় হবে তখন? এই যে বিষয়গুলো থেকে আমরা জানি যে মানসিক স্বাস্থ্যের উপর যে প্রভাবটা পড়ে, সেই প্রভাবটা কিন্তু আমাদের শারীরিক স্বাস্থ্যের উপরও পড়ছে। যেমন আমরা একটা বলি না যে পেটের খিদে রয়েছে, সেই সাথে মনের খিদের কথাও বলি। এই যে মনের খিদে মেটানোর জন্য যে বিষয়গুলো, সেগুলো যেগুলো তুমি বলছিলে যে সেগুলো আমরা নিজে থেকেই করি না, পেছপা হয়ে যায়। কিন্তু সেই সাথে যে শারীরিক প্রভাব পড়ে সেটা কত দূর? অনেক দূর পর্যন্ত। স্ট্রেস হরমোন বেড়ে যায়, হৃদরোগের সম্ভাবনা বাড়ে, তারপরে যে স্ত্রী রোগ জনিত যে সব কাজগুলি হয় সেখানে সমস্যা হয়। যেটা হয়, আমি যেটা খেয়াল করি, মেয়েরা, মূলত আমি ত্রিপুরার মেয়েদের কথা বলবো, শারীরিকভাবে সক্ষম থাকার জন্য যে নিয়মিত এক্সারসাইজ করতে হয়, সেই কনসেপ্টটা 95 কেন 99%-এর কাছেই নেই। যাদের আছে
তারা হয় ডাক্তারের পরামর্শে করছেন শেষ বয়সে গিয়ে, আর কিছু আছে যারা ওই ফিগার মেনটেন করার জন্য করছে, কিন্তু ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য আমি যদি শারীরিকভাবে ভালো থাকি তাহলে তার প্রভাব আমার মনের মধ্যেও গিয়েও পড়বে। ঠিক আছে, আমার যদি স্ট্রেস হরমোনটা কমে তাহলে আমি মানসিকভাবে এবং শারীরিকভাবে ভালো থাকবো। আমার যে শারীরবৃত্তীয় যে সমস্যাগুলি তৈরি হয় বয়সজনিত কারণে, সেই কারণগুলিকে আমি অনেক দূর পর্যন্ত মানে উইদাউট কমপ্লেন আমি ফেস করতে পারবো। আমি যখনই কাউকে বলি হাঁটবেন সকালবেলা, আমি কি অভিজ্ঞতা জানো তো আমার, আমি সবাইকে বলি আধ ঘন্টা, আপনাকে যদি ডাক্তার না বলে থাকেন যে হাঁটতে পারবেন না, তাহলে আপনি প্রত্যেক দিন অন্তত 30 মিনিট সকালবেলা হাঁটবেন। তো একদিন আমার সাথে প্রত্যেক সপ্তাহে, যার কথা বলছি উনি প্রত্যেক সপ্তাহে একবার করে আসেন। তো পরের সপ্তাহে এলেন, তা হাঁটেন? হ্যাঁ হাঁটি। তো কোনো হাঁটার পরে কি মনে হয়? না তেমন কিছু তো ফিল করি না। রোজ হাঁটেন? হ্যাঁ হাঁটি। তাও কিছু ফিল করেন না? না। তো হাঁটতে গেলে কারোর সাথে দেখা হয় না? না। কেন? না, কাকে দেখবো, আমি তো হাঁটি কিন্তু কারোর সাথে তো দেখা হয় না। তখন আমার ক্লিক করলো, কোথায় হাঁটেন বলুন তো? বলে উঠোনে। উঠোনে বা বাড়ির ছাদে হাঁটে। আমি কিছুতেই বোঝাতে পারি না যে আপনি পাড়ার রাস্তায় হাঁটেন। কি বলছেন এটা? আমি পাড়ার রাস্তায় হাঁটবো? ঘরকে ঝাড় দেবে? ও অফিসে যাওয়ার জন্য রান্না কে করবে? তাহলে ঠিক আছে 6টায় ওঠেন, 6টার বদলে আপনি 5:30টায় ওঠেন, ওটা হবে না। এটা হচ্ছে মানে কথাটা হচ্ছে কি, সবার জন্য প্রাণ দিয়ে দেব কিন্তু নিজের জন্য 30 মিনিটসও দেব না। সেটা যদি আমি না দিই তাহলে ভুগতে তো সবাইকেই হবে, এবং মা যদি বাড়িতে ভোগে তাহলে কিন্তু পুরো পরিবার ভোগে। একদম সেটাই প্রথমেই যেটা বলছিলাম যে মহিলাদের স্বাস্থ্যটা শুধুমাত্র ব্যক্তিগত নয়, সেটা শুধু পরিবার নয়, গোটা মানে সমাজের ওপরই সেটা পড়ে থাকে। আর তুমি যে বলছিলে খুব সুন্দর করে, এই যে শারীরিক মানে স্বাস্থ্যটা, মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য, আমারও যেন মানে স্কুল লাইফে সাইকোলজি বিষয়টা ছিল এবং কলেজেও ছিল, ভীষণ ভালো লাগতো বিষয়টা। তো সেই জায়গায় সবসময় পড়েছি ওই যে মানসিক এবং শারীরিক দুটোর যে একটা ব্যালেন্স রয়েছে। কিন্তু এই যে মানসিক স্বাস্থ্যের এই প্রভাবটা শারীরিক পড়ছে, শরীরের ওপর পড়ছে, সেটার কিছু লক্ষণ অবশ্যই রয়েছে তোমাদের কাছে। মানে যে সমস্ত পেশেন্টরা যায়, কিভাবে মানে তোমরা করতে পারো যে তার এই প্রবলেমগুলো? দুভাবে যায়। একভাবে হচ্ছে পেশেন্ট নিজে যায় যে আমি সমস্যায় ভুগছি, আরেকভাবে যায় সেটা বাড়ির লোকেরা বুঝতে পারে, পেশেন্ট অনেক সময় বোঝে না। এবার বলে যে না আমার তো কোনো সমস্যা নেই, মন খারাপ থাকে। হ্যাঁ থাকে। কতদিন ধরে? প্রায় অনেক দিন ধরেই তো মন খারাপ, মাঝে মাঝেই কান্না পায় একাই বসে থাকলে। গিল্ট ফিলিং হয়? হ্যাঁ হয়। খিটখিটে হয়ে গেছেন? হ্যাঁ হয়ে গেছি। খিদে পায় না? ঠিকভাবে খিদে পায় না, জোর করেই খাই। ক্লান্তি আসে, বেশ ক্লান্তি, কোনো কারণ ছাড়াই ক্লান্তি আসে। আগে যে কাজগুলি করতে ভালো লাগতো এখন ভালো লাগে না, এখন তো স্বাস্থ্য ভালো লাগে না, এখন তো কোথাও নিমন্ত্রণে গেলে যে নতুন করে ড্রেস পরে যাব বা কিছু করব সেটাও ভালো লাগে না, যেটাকে আমরা ভাল লাগে না রোগ বলি। ভাল লাগে না রোগ আর কি। হ্যাঁ, কিন্তু আবার জিজ্ঞাসা করো যে আপনি ভালো আছেন? হ্যাঁ খুব ভালো আছি। না না আমি তো এখানে আসার মতো নয়, আমি তো ডাক্তার সাইকিয়াট্রিস্টকে দেখানো, সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করার মতো আমার অবস্থা নেই। তো সিনেমায় যান? না এখন আর যেতে ভালো লাগে না, সব তো ভালো লাগে না, একা একা থাকতে ভালো লাগে। এখন কি আর সেই বয়স আছে? এখন কি আর সেই বয়স? না, অল্প বয়সীদেরও ক্ষেত্রেও সেটা হয়। হ্যাঁ, এবার কথা হচ্ছে কি সবই হচ্ছে, সবগুলিই কিন্তু এক একটা লক্ষণ। কিন্তু আমরা আবার ফেসবুকে ভীষণ সচেতন, রিলস এমন এমন রিলস বানাই বা কমেন্ট করি, তাতে মনে হয় যে মানে পৃথিবী গুলে খেয়েছি, সাইকোলজি মানসিক স্বাস্থ্য সব গুলে খেয়েছি। যখন সেই জিনিসটাই আমি জিজ্ঞাসা করি, না এটা তো আলাদা, তাহলে না না ওই মানসিক সমস্যাটা তো আলাদা, কে বলেছে আলাদা? এগুলি তো যখন আস্তে 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 দিনের পর দিন আপনি ফেস করতে থাকবেন, সেটাই তো আস্তে আস্তে রোগে পরিণত হবে। এখন যেখানে আমি কিছু করতে পারি, আপনি কিছু করতে পারেন, যেখানে হয়তো আমাদের তেমনভাবে ঔষধের দরকার নেই, হয়তো কিছু কাউন্সিলিং সিটিং, কিছু থেরাপি সিটিং হলে আপনার হয়ে যাবে না, সেই সময়টা তো আমার নেই। সেই সময় হবি বলে কোনো জিনিস মেয়েদের নেই। এবার হবি বলছে যে এইগুলি বড়লোকি চাল,
আরে বড়লোকি চাল কেন, কি করলে ভালো লাগে, কোনো কাজ সারাদিনে এমন কোনো কাজ তো আছে যেটা করলে ভালো লাগে। ছিল, এগুলো অনেক আগে ছিল, এখন নেই। এগুলি বড় লোকদের হয়, এগুলি 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 আমাদের মতো পরিবারে থাকে না। সেলাই করতে ভালো লাগে, হ্যাঁ ভালো লাগে। কবে শেষ সেলাই করেছেন? এবার কতক্ষণ বোঝালো যে মেয়ের জন্য ড্রেস বানিয়েছে, এর জন্য ড্রেস বানিয়েছে, অনেক আগের কাজ। এখন আবার সেলাইটা শুরু করা যায় না? আমার এইভাবে আমার দিকে তাকাবে, তাকে বলবে সময় কোথায়। এবার শেষ পর্যন্ত আমাকে যাওয়ার আগে আবার বলে যাবে, আপনি তো কিছু বললেন না আমাকে, আমি কি করে ভালো হব? আমি যা বললাম, আপনি যা যা করতে ভালোবাসতেন নিজেকে ভালো রাখার জন্য, যা যা করা দরকার আপনি করে যান, দেখবেন আপনি ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু সেই জিনিসটা তো ওরা দিতে চায় না। ওরা ভাবে কি এইটা যে করছে ওরা, হয়তো ওদের জন্য মানে পরিবারের জন্য যেটা করা উচিত ওদের, এর থেকে সময়টা ওরা বের করে নিচ্ছে। এতে হয়তো ওরা পরিবারকেই কোনো না কোনোভাবে বঞ্চিত করছে, কিন্তু দিনের শেষে ফাঁকির তলায় কিন্তু ওরাই পড়ে যাচ্ছে। এবং বাড়ির লোকেরা না একদম বোঝে না সেটা। এই যে বাড়ির লোকের কথা বললে দিদি, তো সেই ক্ষেত্রে পারিবারিক সাপোর্ট কতটা এবং কিভাবে কেমন ভাবে দেওয়া প্রয়োজন? আমার মা বা আমার বোন বা আমার স্ত্রী যদি আগে যেভাবে হাসতো সেভাবে না হাসে, আগের তুলনায় একটু বেশি খিটখিটে হয়ে যায়, আগের তুলনায় একটু বেশি চুপচাপ হয়ে যায়, আগের তুলনায় আগেও যে কাজগুলি করতে ভালো লাগতো ও সেই কাজটা করছে না, বা জোর করে করছে, হয়তো ওরা বোঝে না বা করতে চাইছে না, সেই জিনিসটা এইটুকু তো সেনসিটিভিটি বাড়ির লোকেদের থাকা উচিত। যে তোমার খাওয়াতে নুনের পরিমাণটা পর্যন্ত ব্যালেন্স করে রাখে, তার ইমোশনের খবর তুমি রাখবে না। তো এই জিনিসটা বাড়ির লোকের প্রত্যেকের দায়িত্ব, তা সে হাজবেন্ড হোক, ছেলে হোক, মেয়ে হোক, শ্বশুর শাশুড়ি হোক, মা বাবা হোক, প্রত্যেকের দায়িত্ব। যদি মনে হয় যে হাসির যে চওড়া হাসিটা হাসতো, একটা ঝকঝকে দাঁত দেখা যেত, সেই দাঁতটা আমি দেখতে পাচ্ছি না কিছুদিন, তো জিজ্ঞাসা করা উচিত। প্রথমেই ছুটতে হবে না সাইকোলজিস্টের কাছে বা সাইকিয়াট্রিস্টের কাছে, আগে কথা বলি, কি হচ্ছে জেনে নি, সবাই বলতে চায়, শোনার লোক নেই, কারোর কাছে সময় নেই অন্যের কথা শোনার। একটু সময় নিয়ে কথা শুনলেই কিন্তু অনেক প্রবলেম সলভ হয়ে যায়। টিনেজার মেয়ে থাকলে মার কথা যদি একটু বসে শোনে, তাহলেই অনেকটা প্রবলেম সলভ হয়ে যায়। কিন্তু সেই সময়টাও টিনেজার মেয়েরও নেই, আর মাও ভাবে তোর পড়া আছে, তোর টিচারের বাড়ি আছে, যা এটা কর, ওটা কর, এটা কর, আমার জন্য সময় নিতে হবে না। মেয়েও তো শিখছে না আমার জন্য সময় দেওয়া। সেটাই। তুমি তো দিদি অনেক দিন ধরে আমাদের জিবি হসপিটালে রয়েছে, তোমার কাছে বলছিলে এতক্ষণ অনেক ধরনের পেশেন্ট তোমার কাছে আছে। তো এখন কি তোমার মনে হয় এই সময় এসে যে অনেকটা মানে কিছুদিন আগের কথা যদি বলি, যে এই যে সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিক তাদের কাছে যে যাওয়ার বিষয়টা, সেটা কিন্তু মানুষের কাছে মানে যাব এখনো বিষয়গুলো রয়েছে, এটা কাউকে কিন্তু বলবি না। আমি কোনো মনোবিজ্ঞানীর সাথে কথা বলছি বা তাদের সাথে দেখা করছি, সেটা কাউকে বলা যাবে না। কিন্তু অন্যান্য মেডিসিনের ডক্টর হোক, মানে সার্জারি হোক, যে কোনো ডক্টরটা কিন্তু আমরা খুব ওপেনলি যেটা বলি। এখনো কি তোমাদের কাছে যারা যায় সেরকম কোনো বিষয় ধরা দেয়? না, আমাদের এখানে আগে যেরকম রুগী আমাদের যেত, ভিড় বেড়েছে, প্রচুর ভিড় বেড়েছে। তবে একটা জিনিস সামলে আমি তোমাকে বলবো, এই যে সমস্যাটা বললে না, এটা না নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারে কম, সোশ্যাল স্ট্যাটাসে যারা উপরের দিকে, ওদের মধ্যেই সমস্যাটা সবচেয়ে বেশি। ওদের পরিবারে কারোর যদি মানসিক সমস্যা হয়, তাহলে সেই মানসিক সমস্যাকে অ্যাড্রেস করে ডাক্তারের কাছে আসা, এটা অনেকেই হয়তো খারাপ পাবেন, অনেকে হয়তো রেগে যাবেন আমার এই কথা শুনে, কিন্তু আমি আমার প্রফেশনাল লাইফে দেখেছি সমাজে উঁচু স্তরেই লুকিয়ে রাখার প্রবণতাটা বেশি। যারা নিচুর দিকে আছে ওরা হয়তো বুঝতেই পারে না মানসিক সমস্যা হচ্ছে, ওরা হয়তো বা জেনারেল মেডিসিনেরই কোনো ডাক্তার দেখাচ্ছেন, জেনারেল মেডিসিনের ডাক্তার যখন বলেন যে আপনি সাইকিয়াট্রিস্টের কাছে যান, রেফার করলো, হ্যাঁ ওরা চলে আসে। ওরা এসে বলে যে আমার কিন্তু কিছু হইছে না, কিন্তু কেলিকা জানি পাঠাইছে, এইটুকু বলে কিন্তু চলে আসে। কিন্তু যারা সামাজিকভাবে উপরের দিকে আছে, ওদের ক্ষেত্রে মানে সমস্যাটা না যতক্ষণ না পর্যন্ত মানে গভীর থেকে গভীরতর হচ্ছে, আসতে চায় না। ঠিক তোমার কথার সূত্র ধরেই আমি বলবো, আমারই পরিচিত একজন
যার মেয়েটা মানে এরকম স্কুল 11-12 মোস্ট প্রবাবলি এরকমই ছিল, খুব তার বিভিন্ন যে কোনো কারণেই মানসিক সমস্যায় ভুগছে, কিন্তু তার পরিবার কিছুতেই তাকে, ও মেয়েটা বলছে যে মা আমাকে নিয়ে যাও, কিন্তু কিছুতেই নেবে না। যখন আমি ওদের বললাম যে কেন নেবে না, এসব যদি জানতে পারে পরবর্তী সময় তো মেয়েকে বিয়ে দিতে পারবো না, এমন উক্তিও করেছে। আমি কি যে সবসময় বিয়ের কথাতে বিয়ের অ্যাঙ্গেলই যে পাই এটা নয়, আমি দেখেছি এরা নিজেরাই, মা বাবারা নিজেরা অনেকগুলি এক্সিট খোঁজে, যে এই সমস্যা থেকে বেরিয়ে, মানে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টকে কনসাল্ট না করে আর কি কি রাস্তা আছে, অন্য রাস্তা, একদম একদম সেটাই ওদেরও ব্যাপার ছিল, অন্যভাবে দেখায়, কিন্তু আমরা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে যাব না। তুমি যে বলছিলে যে তোমার এই মুহূর্তে জিবি হসপিটালে রয়েছো, মানে সেখানে তাদের জন্য কি কি ধরনের সুবিধে রয়েছে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন? দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো সমস্যাটারই সমাধানের রাস্তাটা জিবি হাসপাতালে রয়েছে। খালি আসতে হবে জিবি হাসপাতালে, তা সে যদি সরাসরি মানসিক বিভাগে আসে তাহলে তো খুব ভালো, যদি নাও আসে, যদি তার কোনো মানসিক সমস্যা থাকে যে কোনো ডিপার্টমেন্ট থেকে আমাদের ডিপার্টমেন্টে রেফার করা হয়, তারপরে ডাক্তার দেখেন। ডাক্তারের যদি মনে হয় যে এবার ওর কিছু মানে ইনভেস্টিগেশন হওয়া উচিত, তার কিছু মানে টেস্ট হওয়া উচিত, ওখানে ওরকম নয় যে ওই এক্সরে বা এইগুলি নয়, এর বাইরেও কিছু মানসিক স্বাস্থ্যের টেস্ট রয়েছে, যে সেগুলি আমার কাছে পাঠানো হয়। তো তখন একবার সে কোন অবস্থাতে আছে, মানসিক স্বাস্থ্যের প্যারামিটার অনুযায়ী সে কোন জায়গাতে আছে, সেই টেস্টগুলি করে দেখা হয়। জাস্ট এই রুম আর এই রুম, বুঝবে তুমি ব্যাপারটা। এই রুম থেকে পাশের রুম থেকে আমার রুমে এলো, আমি টেস্ট করলাম, সেই টেস্ট 30 মিনিটসে হতে পারে, 1 ঘন্টাতেও হতে পারে, সাথে সাথেই রিপোর্ট হচ্ছে, পাশের রুমে আবার ডাক্তারের কাছে গেল। ডাক্তার যদি দেখেন যে এই টেস্টের জন্য খালি মেডিসিনের দরকার, তাহলে মেডিসিন দেবেন এবং প্রয়োজনীয় কথাবার্তা বলে রোগীকে বাড়ি পাঠাবেন। আর যদি ভাবেন যে এর সাথে ওর থেরাপির দরকার, তাহলে পাশের রুমে আবার আমাকে পাঠাবে, আমার কাছে পাঠাবে, এবং সেই অনুযায়ী ওর ফার্মাকোথেরাপি এবং সাইকোথেরাপি একসাথে শুরু হয়ে যায়। তার মানে তুমি একটা হলিস্টিক অ্যাপ্রোচে তুমি পুরো ব্যাপারটা পাচ্ছ, তোমাকে কোথাও ছুটতে হচ্ছে না। তুমি একদিনে গেলে একদিনেই তুমি তোমার মানে রোগের যে কি হয়েছে আমার মোটামুটি তুমি জেনে গেলে এবং চিকিৎসা তোমার শুরু হয়ে গেল। আচ্ছা, তারপরে হয়তো পরপর তাকে কয়েকদিন আসতে হতে পারে। এবার ফলো আপ কত দিনে হবে, 7 দিনে হবে, 3 দিনে হবে, 5 দিনে হবে, সেটা লেখা থাকে, সেই অনুযায়ী রোগী যাবে। সেটা বুঝে তোমার কাছে সর্বশেষ যে প্রশ্নটি থাকছে, যে এই সমস্ত কিছু থেকে বের হবার, যে আমরা মেডিটেশন এই সমস্ত, যেমন তুমি বললে হাঁটা, এই ধরনের কোনো বিষয় কি রয়েছে? আর এই মানসিক স্বাস্থ্যকে যাতে আমরা আরো সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি মানসিক দিক থেকে, সেই বিষয়টি নিয়ে তুমি আমাদের দর্শকদের কি বলবে? আসলে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, প্রথমে যেটা দরকার সেটাকে নিজেকে চেনা। আমার কি ভালো লাগে, আমার কি ভালো লাগে না, সেটা পরিষ্কার করে সবার জানা উচিত। ঠিক আছে, যেটা তুমি শুরুতেই বলছিলে, একদম সেটা যদি আমি ভালো করে জানি, তাহলে আমি যদি এমন কোনো পরিস্থিতির ভেতর দিয়ে যাই যেখানে আমি যেটা ভালো লাগে না সেই কাজগুলো আমি করতে বাধ্য হচ্ছি, আমরা তো সবসময় ভালো লাগার জিনিসগুলি করি না, ভালো লাগার বাইরেও কিছু করি, তাহলে সতর্ক থাকবো যে এখানে গেলে হয়তো আমি রেগে যাব, এখানে গেলে হয়তো আমি একটু আমার মধ্যে বিরক্তির প্রকাশ হয়ে যেতে পারে, আমি একটু সামলে নেব নিজেকে। ঠিক আছে, আমার হবিজের যত্ন নেব, আমার কি করলে ভালো লাগে, আমার যে শখগুলি ছিল ছোট বয়সের শখ, আমি অনেককে জিজ্ঞাসা করি, এমন কিছু তো ছিল যেটা হয়তো কোনো আর্থিক চাপে বা সংসারের চাপে করা হয়নি, এখন সময় সুযোগ সব আছে, সেটা করা যায়, সেই জিনিসটা করা যায়। শারীরিকভাবে সক্ষম থাকার জন্য এক্সারসাইজ রেগুলার বেসিসে করা উচিত, মেডিটেশন। সারা দিন খালি মোবাইল, সেটা মানে সেটা খালি আমার বয়সী নয়, সেটা আমার মাদের বয়সীদের ক্ষেত্রে, এখন বয়স্কদের হাতেও মোবাইলটা ভীষণ ইরিটেশনের কারণ হয়ে দাঁড়ায়। হয়তো দেখবে একটা রুমে 5 জন বসে আছে, 5 জন কারোর সাথে কারোর কথা নেই, সবার হাতে 5টা। মাদের বাবাদের তো কি হয়, টেকনোলজি সেভি করতে গিয়ে আমরা সবার হাতে মোবাইল দিয়েছি, এখন আমি দেখলাম উল্টা, ওদের হাতেও মোবাইল নামে না। এখন সেদিন তো আমি দেখলাম আমার মেয়ে আমার মাকে বলছে, দিদান হাতের থেকে মোবাইলটা নামাও, অনেকক্ষণ ধরে মোবাইল দেখছো তুমি। তো এইটা যেটা ভালো লাগে, বন্ধু বান্ধব যেটা করলে আমি মনে শান্তি পাই, সেটার দিকে আমি খেয়াল রাখবো। আর সর্বোপরি হচ্ছে কানেক্টেড থাকা সবার সাথে। আমি যদি না আইসোলেটেড হয়ে যাই, আমি যদি শাওলি তোমার খেয়াল না রাখি, ধরো শাওলি তুমি কেমন আছো, 3 দিন ধরে ফোন করছো না কেন, তখন
ধরো আমি প্রায়শই তোমাকে ফোন করি, এইবার ধরো আমি 2 সপ্তাহ ধরে তোমাকে ফোন করি না, তখন তোমার মনে হবে নবনীতাদি কেন ফোন করে না। আমি বোধহয় তখন হয়তো মানসিকভাবে একটু লো চলছি, একটা ডিপ্রেসিভ স্পেলের ভিতর দিয়ে যাচ্ছি, অথবা কোনো একটা সমস্যা আছে মানসিক। তুমি হয়তো বললে নবনীতাদি তো রোজ দিন ফোন করে আমাকে, বা সপ্তাহে একবার করছে না, 2 সপ্তাহ ধরে ফোন করছে না, আরে নবনীতাদি তুমি কেন ফোন করলে না। কানেকশন তৈরি হয়ে গেল, তোমার কিন্তু লাগলো না সাইকোলজিস্ট, আরে শাওলি জানো তো আমার কি যাচ্ছে, হয়ে গেল। কিন্তু কানেক্টেড থাকা, এই যে মনের ভাবটা আদান প্রদান হয়ে গেল, তাতে সেটা অনেকটা হালকা কোনোভাবে মনে এই হয়। সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে গিয়ে মানে সেটা হচ্ছে কি যে বন্ধুটা আমার হাতের কাছে আছে তার সাথে যোগাযোগ রাখা, যে পাড়া প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখা, তাহলে আমি একা হয়ে গেছি সেই বোধটা হবে না। এখন তো বেশিরভাগ পরিবারই একা, বেশিরভাগ মানে ছোট ছোট পরিবার, 12-15 বছর পরে পরিবারের বাচ্চাটা চলে যাচ্ছে বাইরে, মা বাবা সেই একাই হয়ে যাচ্ছে। সেই যদি আমরা সোশ্যালি কানেক্টেড যদি না থাকি, তাহলে আমরা মানসিকভাবে ভালো থাকতে পারবো না। বাহ, তোমার প্রত্যেকটা কথা শুনছিলাম দিদি, আর ভীষণ মানে মনে হচ্ছিল মানে মানে আমাদের প্রত্যেক দিনের জীবনের সাথে এই বিষয়গুলো ভীষণভাবে যুক্ত। তো খুব সুন্দর করে গুছিয়েও তুমি বলছিলে একেবারে মনের কথা। তুমি এতক্ষণ এত সুন্দর বললে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি। তুমি ভালো থাকো, যেমনভাবে আছো সুন্দর সেভাবে, মানসিকভাবে শারীরিকভাবে আরও অনেক অনেক দিন সুস্থ থাকো এই কামনা করব। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন খুব মানে সুন্দর, মানে এই মুহূর্তের একটা প্রাসঙ্গিক এই বিষয়টি, এই বিষয় নিয়ে খুব সুন্দর করে আলোচনা করছিলেন ডক্টর নবনীতা বণিক। আমরা চাইবো যে আমরা শারীরিকভাবে সুস্থ থাকব, মানসিকভাবে সুস্থ থাকব, শুধু মুখের কথায় নয়। সেই জন্য দিদি যে বিষয়গুলো বলছিলেন সেগুলোর প্রতিও আমরা একটু যত্নশীল হব, এবং তার ফলেই কিন্তু আমরা নিজেদেরকে, যেটা ভীষণ গুরুত্ব দিয়ে বলছিলেন দিদি প্রথমেই, নিজেকে ভালোবাসা, সেই বিষয়টার প্রতি বোধহয় আমাদের আরও একটু গুরুত্ব দিতে হবে। আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে মানসিকভাবে অনেক বেশি ভালো এবং সুস্থ থাকুন এই কামনায়। নমস্কার।